নাইট্রোজেন প্ল্যান্টের ব্যবহৃত এয়ার কম্প্রেসর ইউনিটের সমস্যা হওয়ায় সেটি চেক করা হয়। এর একটি লাইনের প্রেশার লো হয়ে ট্রিপ করছিল। আমরা সেই প্রেশারের লাইনগুলো প্রথমে আইডেন্টিফাই করি এবং এই প্রেশারের লাইনগুলো যে প্রেশার ট্রান্সমিটারের সাথে সংযোগ রয়েছে সেই ট্রান্সমিটারগুলো আইডেন্টিফাই করে ট্রান্সমিটারের যে লাইনগুলো সেগুলো চেক করি। এই লাইনগুলো ব্লক আছে কিনা সেগুলো দেখার জন্য আমরা এই ট্রান্সমিটারের লাইনগুলো খুলে সেখানে আমরা ক্লিন করি এবং এয়ার দিয়ে চেক করি এবং এয়ার প্রেশার এখানে দিয়ে আমরা ডিসপ্লেতে দেখি যে সঠিক প্রেশার দেখায় কিনা। প্রেশার ট্রান্সমিটারের সেন্সর ইউনিটে ময়লা থাকায় আমরা সেগুলো ক্লিন করি এবং ভালোভাবে খেয়াল করি যে এটাতে কোনো ব্লক আছে কিনা। এই কম্প্রেসরের সাথে একটা থার্মোস্ট্যাটিক কন্ট্রোল ভালভ রয়েছে, 3-ওয়ে ভালভ। এই ভালভটির আমরা এখান থেকে ডিসম্যান্টেল করি। ডিসম্যান্টেল করার পর আমরা দেখি যে এই লাইনে কোথাও ব্লক আছে কিনা। উল্লেখ্য, আমাদের যে এখান থেকে অয়েলের লাইনটা গিয়েছে সেই অয়েল প্রেশারটাই শো করছে না। প্রথমত আমরা যেহেতু ট্রান্সমিটার চেক করলাম ঠিক রয়েছে, সেহেতু আমরা এখন এই ভালভটা দেখার জন্য এটা ওপেন করি। ভালভটা আমরা এখান থেকে ডিসম্যান্টেল করার জন্য প্রথমে মার্কিং করি। এই ভালভটির কাজ হলো যে এটা দুই দিক দিয়ে এর ইনলেট অয়েল যে লাইন থাকে সেটা দুই দিক দিয়ে এর আউটলেট হয়, অর্থাৎ আউটলেট প্রেশারটা দুই ভাগে বিভক্ত। একটা হলো অয়েল কুলারের সাথে সংযুক্ত আর আরেকটা হলো ডাইরেক্টলি সংযুক্ত। অর্থাৎ এটা এই ভালভটি সাধারণত শীত প্রধান দেশের জন্য বেশি প্রযোজ্য, যেখানে অধিক ঠান্ডায় অয়েলের ডেনসিটি বেড়ে যায়। সেই ক্ষেত্রে এই ডাইরেক্ট যে কিছুটা টেম্পারেচার বাড়ার পরে যে অয়েলটা থাকে সেই অয়েলটা গিয়ে এই অয়েলের টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দেয় এবং ডেনসিটি তখন কমে যায়। এই কারণে এটি ব্যবহৃত। কিন্তু আমাদের দেশে টেম্পারেচার সবসময় কিছুটা বেশি থাকে, এজন্য এখানে এই ডাইরেক্ট এই যে অয়েলের লাইনটি ডাইরেক্টলি আমরা যদি অয়েল কুলারের সাথে সংযোগ দেই তাহলে কোনো সমস্যা হবে না। এখানে এই যে ভালভের যে থার্মোস্ট্যাট সেন্সরটা দেখা যাচ্ছে, এর সাথে বিভিন্ন ময়লা জমে, অয়েলের সাথে যে ময়লা জমে সেগুলো এখানে জমা রয়েছে। উল্লেখ্য, এখানে অয়েল ফিল্টার এবং অয়েল সেপারেটরও সংযোগ রয়েছে। তদুপরি এখানে বিভিন্ন যে ময়লা টাইপের দেখা যাচ্ছে। প্রথমে আমরা ভালভটি ডিসম্যান্টেল করার চিন্তা করি এবং এর যে বিভিন্ন নাটবোল্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে খুলে ফেলি। নাটবোল্টগুলো যেভাবে টাইট ছিল আমরা সেভাবে বিভিন্ন নির্দিষ্ট মানের রেঞ্জ দিয়ে সেগুলো আমরা এখান থেকে ওপেন করি। বোল্টগুলো ভালোভাবে টাইট করা ছিল, কারণ এই যে দুইটি ফ্লেঞ্জ এর মধ্যবর্তী স্থানে কোনো গ্যাসকেট ছিল না, অর্থাৎ দুইটি মেটালের মাঝে আলাদা কোনো গ্যাসকেট ছিল না। এখানে যে অয়েল প্রেশারটা থাকে প্রায় 7 বার। এই যে আমরা খোলার পরে থার্মোস্ট্যাটিক যে ইকুইপমেন্টটা সেটা আমরা এখান থেকে খেয়াল করলাম যে এইটা সাইডে এখানে যে বিভিন্ন ডাস্ট পার্টিকেল এবং অয়েলের যে ময়লা সেটা এসে এখানে জমা হয়। এটা কিছুটা হয়তো সঠিকভাবে কাজ করে নাই, যার কারণেই সমস্যা হয়েছে। আমাদের এই কম্প্রেসরের যে এই যে ইকুইপমেন্টটা এই ভালভের বডির, এটা একটু স্পেশাল টাইপের। এখানে ডাইরেক্টলি কোনো লাইন নেই, এই ভালভের বডির ভিতর দিয়ে সাইড দিয়ে লাইন করা আছে। অর্থাৎ এটার অয়েলটা ইনলেট হওয়ার পরে ম্যাক্সিমাম অয়েলটা ডাইরেক্টলি ফ্লো হবে 3-ওয়ে মধ্যে, যে 1-ওয়েতে যেটার সাথে এই হট এয়ারটা অয়েল লাইনের সংযোগ রয়েছে, আর কুলারের সাথে যে লাইনটার সংযোগ রয়েছে সেটি এখানে এই ভালভের বডির সাইড দিয়ে একটা হোল আছে, সেইটির মধ্যে দিয়ে যাবে। এখানে যে থার্মোস্ট্যাটিক কন্ট্রোল ডিভাইসটা এটাই কিন্তু এই অয়েল ফ্লোটাকে টেম্পারেচারের সাথে এটা কন্ট্রোল করে থাকে। যেহেতু আমাদের দেশের টেম্পারেচার কোনো সময়ই কম থাকে না, অর্থাৎ অয়েলের ডেনসিটি
বেড়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয় না। সেজন্য আমরা চিন্তা করি যে এই থার্মোস্ট্যাটিক এলিমেন্টটা এখানে আমরা আর সংযোগ না দিয়েও আমরা এটা ব্যবহার করতে পারি। ভালভটির যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম স্পেশাল মনে হয়, আমরা এর বিভিন্ন সাইডগুলো বা এর যে ভিতরের যে পজিশনটা সেটা এখানে ব্লাইন্ড করা না কোথাও খোলার মতো সিট প্লাগ টাইপের কিছু আছে সেটা দেখার জন্য আমরা চেক করি, কিন্তু সে ধরনের কোনো কিছু না পাওয়ায় এটা আমরা পানির ফ্লো দিয়ে দেখার চেষ্টা করি। এই যে ডান দিক দিয়ে 3-way ভালভ দিয়ে বেশি ওয়াটার পড়ছে, কিন্তু নিচ দিয়ে পানির ফ্লোটা খুবই কম। এই নিচ দিয়ে যেটা সেটাই হলো কুলারের সাথে সংযোগ, এবং সাইডে যেটা সেটা হলো হট অয়েলের সাথে সংযুক্ত। এজন্য আমরা যেহেতু এই হট অয়েলের রাইট সাইডের লাইনটা ব্লক করে দিব, সেজন্য আমরা এটা লাইনটা এই ওয়াটার এর মধ্যে ফ্লো করে চেক করি। ওয়াটার ফ্লো দিয়ে চেক করার পরে আমরা দেখি যে ওয়াটার ফ্লো কিছুটা কম, সেজন্য আমরা বারবার এর ভিতরের ইন্টারনাল যে স্ট্রাকচারটা সেটা দেখে বোঝার চেষ্টা করি যে আমরা যদি এই থার্মোস্ট্যাটিক সেন্সর ডিভাইসটা এখান থেকে বাদ দিয়ে যদি সংযোগ করি তাহলে আমার সাফিসিয়েন্ট অয়েল কুলারে যাবে কিনা এবং সেই অয়েলটার প্রেশার সাফিসিয়েন্ট থাকবে কিনা। এটা দেখার পরে আমরা যখন দেখি যে এটা ডাইরেক্টলি পরবর্তীতে আমরা আবার এক সাইড ব্লক করে দিয়ে তখন আবার যখন ওয়াটার ফ্লো দিয়ে চেক করি তখন কিন্তু ওয়াটার ফ্লোটা মোটামুটি সাফিসিয়েন্ট ছিল। এ কারণে আমরা সিদ্ধান্ত নেই যে এর যে টেম্পারেচার এলিমেন্টটা কন্ট্রোল থার্মোস্ট্যাটিক যে কন্ট্রোল ইকুইপমেন্টটা সেটা বাদ দিয়ে আমরা এটা সংযোগ করব। এরই আলোকে আমরা এর যে বিভিন্ন নাট বোল্টগুলো আবার ভালোভাবে এখানে সংযোগ করে টাইট দেই, এবং এটা দেওয়ার পরে আমরা আবার এটা সেই কম্প্রেসরের সাথে যেখানে সংযোগ ছিল 3-way ভালভটা সেখানে আমরা এটা সংযোগ করি, এবং সংযোগ করার পূর্বে 3-way ভালভের যে অয়েল ট্যাঙ্কের সাথে লাইনটা ছিল সেটাও আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি যে সেই লাইনটাও কোথাও ব্লাইন্ড বা কোথাও ব্লক আছে কিনা, এবং আমরা সেখানে লক্ষ্য করি যে লাইনে কোথাও ব্লক নেই। কাজে আমাদের ধারণা ছিল বা ধারণা হয় যে এই থার্মোস্ট্যাটিক যে সেন্সর এলিমেন্টটা এটার সমস্যার কারণেই ময়লা জমে এটা সমস্যা হচ্ছে। এখন আমরা এই যে 3-way থার্মোস্ট্যাটিক ভালভটা এর পজিশন মতো ফ্লেঞ্জের সাথে সংযোগ দেওয়ার জন্য এখানে আমরা নিয়ে আসছি। এখন এটার যে ভালভ এটা হলো এই অয়েল ট্যাঙ্কের সাথে লাগানো যে ফ্লেঞ্জটা সেটা এর ভিতরে কোথাও ময়লা বা ব্লক এটা দেখা যায়নি, যার কারণে এটা আমরা সঠিক পাই, এবং অয়েলও এর মধ্যে অয়েলের লেভেলটাও আমরা চেক করি, অয়েলের লেভেলও এর মধ্যে সঠিক রয়েছে। এসবের ভিত্তিতে আমরা তখন এই 3-way থার্মোস্ট্যাটিক ভালভটা এখানে সংযোগ করে দিই এবং এর নাট বোল্টগুলো সুষ্ঠুভাবে এখানে টাইট করে দিই। এটা লাগানোর পরে আমরা প্রথমত ভালভটি সংযোগ করি এর যে, আর এটা হলো এর লাইন ব্লাইন্ড করার জন্য ব্লাইন্ডের যে একটা প্লেট এবং এর দুই সাইডে দুইটা গ্যাসকেট তো আমরা রেডি করেছি। এই গ্যাসকেট দুটি দেয়া হয়েছে ব্লাইন্ডের সাথে যাতে কোনো প্রকার অয়েল লিকেজ না থাকে। ট্যাফলনের গ্যাসকেট, এটা পজিশন মতো এর যে 4টি বোল্ট রয়েছে সেই বোল্টের মধ্যে এটা স্থাপন করি আমরা। আর এই লাইনটি ফ্লেক্সিবল হওয়াতে কিছুটা সুবিধা হয় লাগানোর সময়, কারণ এটা যদি ডাইরেক্টলি পাইপলাইন হতো তাহলে কিন্তু এই নাট বোল্টগুলো ইজিলি বা সহজভাবে লাগানো যেত না।
এর সামনের কিছু অংশ ফ্লেক্সিবল হওয়ায় এই নাট বোল্টগুলো লাগাতেও আমাদের কিছুটা সুবিধা হয়। এখানে এই লাইনটা হচ্ছে আমাদের যে টেম্পারেচার সেন্সিটিভ লাইনের সাথে যুক্ত। এই লাইন দিয়ে যে এটার সাথে আমরা ব্লাইন্ড দিয়ে দিলাম, ওই যে উপরে সাদা ট্যাপলার আমরা অংশ দেখতে পাচ্ছি, এই লাইনটা ব্লাইন্ড করে দিলাম, মানে এখানে কোনো যে আমাদের হট অয়েল না, অয়েলটা সার্কুলেশন হওয়ার পর বিভিন্ন পথে সার্কুলেশন হওয়ার পর এর টেম্পারেচার কিন্তু কিছুটা বেড়ে যায়। পরবর্তীতে এই অয়েলটাই আবার আমার প্রেসারের মাধ্যমে অয়েল কুলারের মধ্যে দিয়ে আবার কিন্তু আমার কম্প্রেসরের ইন্টারনালি যে এর ভিতর প্রবেশ করে। কাজেই এই হট অয়েলটা আমরা ডাইরেক্টলি এখান থেকে না দিয়ে আমরা এটা ব্লক করে দিচ্ছি। এই অয়েলটা যাতে ডাইরেক্টলি আমার এইটা যেহেতু টেম্পারেচার একটু বেশি থাকে কুলারের আগে, সেহেতু আমরা এই লাইনটা ব্লক করে দিচ্ছি যাতে আমার শুধুমাত্র অয়েল কুলারের মধ্যে দিয়েই অয়েলটা যায়, তাহলে আমাদের অয়েলের যে টেম্পারেচার সেটা ঠিক থাকবে। এবং এটা ব্লক করার কারণ হলো আমাদের যে এই অয়েল টেম্পারেচার, প্রথমত এই অয়েল টেম্পারেচার হাই হয়েই ট্রিপ করছিল। তা আমরা প্রথম ভাগে এটা ডাইরেক্টলি ব্লাইন্ড করে দেই। থার্মোস্ট্যাটিক 3-ওয়ে ভালভটির যে টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট সেটা ভিতরে ছিল, কিন্তু ব্লাইন্ড করার পরেও যখন টেম্পারেচার কমে কিন্তু আমার সাফিসিয়েন্ট প্রেশার হচ্ছিল না, অর্থাৎ এই থার্মোস্ট্যাটিক ভালভের লাইন দিয়ে আমার অয়েল ফ্লোটা কমে গিয়েছিল কুলারে যে অয়েলটা যাবে, যার কারণে আমরা এটা খুলে তারপরে এর যে টেম্পারেচার সেন্সর এলিমেন্টটা ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন লাইনটি ডাইরেক্ট করে দিলাম। এই ডাইরেক্ট করাতে আমাদের যে অয়েল ফ্লোটা হওয়ার কথা সেটা এই টেম্পারেচার কন্ট্রোল যে সেন্সিং ইকুইপমেন্টটা ছিল সেটার মধ্যে দিয়ে যাওয়ার কারণে ফ্লো কিছু যে পরিমাণ ছিল আমরা এখন খুলে দেওয়াতে আমার যে 2টা লাইন দিয়ে যে অয়েল যাবে সেটা মোটামুটি কভার করবে। এবং এই অয়েলের মাধ্যমে আমরা এটা পরবর্তীতে লাগানোর পরে চেক করব যে এটা সাফিসিয়েন্ট টাইম চালুর পরে, কয়েকদিন চালুর পরেও এটার টেম্পারেচার সঠিক থাকে কিনা। এটা যদি টেম্পারেচার সঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবেই এই যে কিছুটা মডিফিকেশন কাজও বলা চলে, এটি আমরা এভাবে করে এর সমস্যাটা দূর করি। এই যে এখন লাগানো কমপ্লিট হয়েছে, এখন আমরা কম্প্রেসরটা চালিয়ে দেখব এর যে বিভিন্ন লাইনের প্রেসার এবং টেম্পারেচার এখান থেকে দেখা যায়। ইনলেট টেম্পারেচার এবং কুলারের আউটলেট টেম্পারেচার এখানে দেখা যায়। সাথে সাথে এখানে যে প্রেসার, এই লাইনের প্রেসার, সেখানে একটা ডিফারেন্সিয়াল প্রেসার রয়েছে এবং অয়েল ফিল্টার সহ ময়েশ্চার সেপারেটর রয়েছে। সেই সাথে সেখান থেকে 2টি লাইন এসে আমার যে প্রেসার ট্রান্সমিটারের সাথে সংযোগ হয়েছে, কাজে এই প্রেসারগুলোও আমরা দেখতে পারবো। এটা হলো এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারও এয়ারের যদি ব্লকেজ থাকে তাহলে আমরা পরিবর্তন করে দেই। তো এসব করার পরে আমরা কম্প্রেসরটি, এই যে এইগুলো হলো আমার প্রেসার ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারগুলো আমরা সবগুলো খুলে এখান থেকে এই যে সেন্সিং যে এলিমেন্টগুলো ছিল সেগুলো আমরা এখান থেকে ক্লিন করে দিই এবং ফাইনালি আমরা এটা চালু করি এবং এটা কোনো রকম সমস্যা ছাড়া এটা চালু হয়। এবং আগের যে সমস্যা ছিল P3 প্রেসার কমে বন্ধ হয়ে যাচ্ছিল, এবার কিন্তু এটা সঠিকভাবে চালু হয় এবং এই প্রেসারটা কম্প্রেসর লোডিং এবং আনলোডিংয়ের সময় কিছুটা তারতম্য হয়, 5.5 বার থেকে 6.2 বার এর মধ্যে থাকে।
তো এটাও আমরা খেয়াল করি এবং টেম্পারেচারটা খেয়াল করি এবং দেখি যে এই কম্প্রেসরটা সুষ্ঠুভাবে চালু রয়েছে, যার কারণে আমরা এভাবে এই সমস্যাটার ফাইনালি সমাধান করতে সক্ষম হই। এভাবে আমরা সমস্যাটার সমাধান করি। সকলকে শুভেচ্ছা রইল আবারও ভিডিওটি দেখার জন্য।